আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস যে ভয়ঙ্কর দুর্বৃত্তায়ন চালু করে গেছে বাংলাদেশে, সমাজের সভ্যতা শিষ্টাচার ধ্বংস করে দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা সহ যে ভয়াবহ ক্ষতি করেছে, যা পুষিয়ে উঠতে দীর্ঘকাল বিলম্ব হবে। যারা ডক্টর ইউনূসকে সমর্থন করে বা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে উত্তাল করতে সাহায্য করেছিলেন, তাদের কিছু লোকের বিভিন্ন সময়ে আত্মোপলব্ধি নিয়ে যে সকল কথা, সেগুলো নিয়ে আজ আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রথমেই এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের কথা শুনি, তিনি কিভাবে দেখছেন সবকিছুকে। জীবদ্দশায় দেখবো না খোদা না খাস্তা, আল্লাহ যদি দেখায় যে ইউনুস সেন্টার যদি এরকম ভাঙে, ইউনুসের গ্রামের সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখাই দিছে, তখন বোঝা যাবে যে মানুষকে এরকম প্রতিশোধ নিতে পারে। ইউনুস সাহেব রাজনীতি করতে আসেন নাই, প্রতিশোধ নিতে আসেন। তাকে নষ্ট করে দিয়েছে ইউনুস। প্রতিশোধের জন্য আমি শেখ হাসিনার বাড়ি যে গত সপ্তাহে হাঁটতে গেছিলাম শুক্রবারে, ওখান দিয়ে দেখলাম সময় কি বদলায়। এখন তার বাড়িতে কারা ঢুকতেছে, কারা বেরোচ্ছে। হার্ডিং ব্রিজ ভাঙবো না, এটা থাকবে, ব্রিটিশ করেছে, কিন্তু পদ্মা সেতুর নিচের মাটি কেটে নিয়ে যাব। কি ষড়যন্ত্র সেটা বুঝতে বড় কঠিন হবে। তারপরে আমাদের কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামের বাড়ি ৩২ নাম্বার থাকবে না। তাহলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইবো না। তো এইগুলো তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। জীবদ্দশা দেখবো না খোদা না খাস্তা। এটা তার আলোচনার একটি পার্ট। আমরা আরো কয়েকটি বিষয় একটু শুনি, তারপর আমরা কথা বলবো। ৩২ নম্বর ভাঙার জন্য যদি প্রধান কাউকে দায়ী করতে হয়, তাহলে ইউনূস, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভাসদে আরো যারা ছিল, তাদের যারা কোনো এদের যদি সংশ্লিষ্ট থাকে, কোনো ইয়ে নেই। আমি বলছি, তুমি যেই কাজ করেছো তোমার উপর সেই কাজই হবে। তোমার ইউনূস সেন্টার গুলো এভাবে ভাঙা হবে, তোমার গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক ভাঙা হবে, এটাই হতে বাধ্য। ৩২ নম্বর ভাঙার জন্য যদি প্রধান কাউকে দায়ী করতে হয়, তাহলে ইউনূস, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভাসদে আরো যারা ছিল। এটা আমরা আনিস আলমগীরের কথা শুনলাম। আমরা আরো কয়েকটি ভিডিও শুনি, তারপরে কথা বলি। একজন চরম অসভ্য যে নারীর যৌনাঙ্গ নিয়ে স্লোগান দেয়, তাকে বীরে পরিণত করার ঘটনা নিয়ে ডক্টর বদিউর রহমান কি বলছেন? ওসমান আলী বীর হইল কেমন সেটাই তো আমি এখনো বুঝি নাই। গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, তা আমরা করি না? আমরা কি কবা চুষছি? 69-এ আমরা চষে বেড়াইছি না? দেশ স্বাধীন করেন বঙ্গবন্ধু, জাতির জনক, তার 570 দিয়ে গোসল হয়। হাসিনাকে কারা পাঠাইলো, কোথায় আলাপ করে পাঠাইলো, কিভাবে আরেক দেশে পাঠাইলো, সেগুলা তো এখন বাসুরের নাম নিতে মুখে মানা। জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস। আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু তিনি ওই যে কথাগুলো আমি প্রথমে বললাম, সেটা আমরা আরো কয়েকটি ভিডিও কন্টেন্টস দেখি, তারপর আমরা কথা বলি। আওয়ামী লীগকে আপনি বন্ধ করে দিবেন, তারা সুযোগ পেলে ডিম মারবে না, সুযোগ পাইলে জানাজা গিয়ে জয় বাংলা স্লোগান দিবে না, সুযোগ পাইলে মিছিল করবে না, এটা তো হয় না। একসময় ত্যক্ত বিরক্ত হয়ে তখন আপনি দেখবেন যে না, আসলে তো এটা শক্তি। কোন একটা শক্তিকে যদি আপনি জোর করে দমায় রাখতে চান, তাহলে সে প্রকাশের জন্য একভাবে না একভাবে বেরোবে। খরস্রোতা নদীতে বাঁধ দিয়ে পানি আটকাতে পারবে না, ওটা পার ভেঙে চলে যাবে। কিংবা পারও যদি শক্ত করে বাঁধেন, তাহলে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে যাবে। এখন আওয়ামী লীগের মতো একটা শক্তিকে আপনি নাজাইজ করে দিলেন, পোলা পাইনে যমুনের সামনে দাঁড়িয়ে ভেসকি দিল, তখন ইউনূস তার কথা পাল্টাইল। ইউনূস আগে কি বলছিলেন যে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করব না। বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরা তো সবসময় বলছে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না, কিন্তু দুইজনই তো কথা রাখে না। আর বাজাত সরকার গঠনের পরে সবচেয়ে নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক কাজ করলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করে। এটা বাজাদের জন্য ভালো হয় নাই, তার জন্য এখন তাকে নিষিদ্ধ করে দিবেন। নিষিদ্ধ করে রাখবেন কোথায়, সামাল দিবেন কেটে? এই শক্তিগুলো তো রয়ে গেছে। একমাত্র দল তৃণমূলের জন্ম, আওয়ামী লীগ
তো সেটার তো তৃণমূলে সাপোর্ট হয়ে গেছে। বাজারদের জন্য ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে এসে করছে, জাফা জাতীয় পার্টির জন্য ক্যান্টনমেন্টে। হ্যাঁ, তো ওগুলো এখন সুর পাল্টায় এইসব কথা বলবে, কিছু ভালো কথা বলবে, মানুষের ভালো লাগবে। কিন্তু আমি যেটা পরিষ্কার ভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে রাজনীতির পর্যবেক্ষণ থেকে বলি যে একটা মারাত্মক কাজ করেছে বাজার আওয়ামী লীগের নিষিদ্ধ করে। আপনি যখন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখেন, আপনি যখন তার সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেন, তাকে অবরুদ্ধ করে রাখেন, অবদমন করেন এবং তার নেতা কর্মীদেরকে জেলে দেন, তাদের উপর নির্যাতন আসে, তারা যেখানে যাচ্ছে তাদেরকে মাফ করেন, তারা বিদেশে পালিয়ে আছে, অনেকে তাদের দেশে ফিরতে পারছে না, বাড়িতে যেতে পারছে না, এরকম একটা বিস্ফোরক মূলক পরিবেশে আপনি দেশে যখন কথা বলতে পারছেন না, বিদেশে তো পারে, বিদেশে তো আপনি বাধা দিতে পারেন না। তো বিদেশে এটা হবে এবং এই হওয়াটা এই একটা দুইটা না। ইউনুস যেখানে যেখানে যাবে সেখানে তাকে ডিম মারার জন্য লোক তৈরি থাকবে, যতই সে এখানে নিক, প্রোটেকশন নিক। হাসনাত আব্দুল্লাহরা কিংবা তাদের দলের অন্যরা যে যেখানে যাবে একই একই কাজে চলবে। জামাতকে হয়তো ওভাবে দিবে কিনা আমি জানি না, কিন্তু এই দুই দল টার্গেটেড থাকবে। কারণ এরা এরা যা কিছু করেছে, প্রতিহিংসার রাজনীতিকে বাংলাদেশের মধ্যে বীজ বপন করেছে, এরা মব সংস্কৃতি চালু করেছে, এরা যেটা করেছে সেটা তাদেরকে দেওয়া হবে। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ। আমরা আনিস আলমগীর এবং বদিউর রহমানের কয়েকটি ক্লিপ শুনলাম, আমি আর একটা ক্লিপ শুনে আমার কথাগুলি বলবো। তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। কারণ ঘুরে ঘুরে যেটা আসবে, আমি বঙ্গবন্ধু সম্বন্ধে আমি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজনেরই অ্যাটিটিউড দেখেছি। জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন একবার যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। ওই মুক্তিযোদ্ধা নিজে আমাকে বললো এক পবিত্র জায়গায় যাওয়ার পরে, বলছে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। তাদের ব্রেনের মধ্যে তো ওটাই আছে, মৌদুদিবাদী আছে, তাদের ব্রেনের মধ্যে তো জিন্নাই আছে। আপনি কি দেখেন নাই যে এই গত 18 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার জন্মদিন পালন করা হয় না? তো ইতিহাস মেনে নেবে না। আমরা আরেকটি ক্লিপ দেখে তারপর আমরা কথা বলি। রিয়াজের মতো লোকটোক বাইরের থেকে এনে এখানে দেশটাকে আরো পিছিয়ে দিচ্ছে। মানে ট্রাম্পের সাথে বেয়াদবি করতে যাবেন, হুট করে ওই যে ভেনিজুয়েলার মতো উঠে নিয়ে যাবে, কি করবেন? আরে বাতিল করার জন্য আপনার শক্তি আছে কিনা সেটা দেখতে হবে। আপনি ট্রাম্পের সাথে চুক্তি বাতিল করতে পারলে পরের দিন আপনার সরকার থাকবে কিনা। রিয়াজের মতো লোক। এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আনিস আলমগীর এবং আর একজন নারী শিক্ষিকার কিছু মতামত শুনলাম। বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছে। সেই বঙ্গবন্ধুর সারা জীবনের সমস্ত কর্মময় স্মৃতি মুছে দেবার জন্য ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দেওয়া, যে আওয়ামী লীগের নেতৃত্বে 77 বছরে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অর্জন এসেছে, সেই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য ডক্টর ইউনুস যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিদেশিদের সাহায্যে ক্ষমতা এসেছিল, তার কৃতকর্মকে বৈধতা দিল বিএনপি। এবং এই ধারাবাহিকতা যারা যারা সম্পৃক্ত আছে তাদের পরিণতি কি হতে পারে সে বিষয়ে তাদের মতামত শুনলেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের এবং দেশের বাইরে, মহান মুক্তিযুদ্ধে যারা সরাসরি বিরোধিতা করেছিল এবং তাদের যারা বিদেশ থেকে সাহায্য করেছিল, এবং দেশের অভ্যন্তরে যারা স্বাধীনতা চায়নি, তারা প্রতিশোধ দিতে নানা রূপে নানা নামে আবির্ভূত হয়ে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ 2024 সালের জুলাইয়ের সন্ত্রাস। সেই সন্ত্রাসে এই সভ্য সমাজটা ধ্বংস হয়ে গেছে। বেয়াদব অসভ্যদের প্রতিষ্ঠিত করা হয়েছে, অসভ্যদের কালচারকে প্রতিষ্ঠিত করা হয়েছে, অসভ্যদেরকে জাতীয় বীর নামক খেতাব দেওয়া হয়েছে, বাঙালি জাতির পুণ্যস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি
অনিবার্য। এই ঘটনার প্রায়শ্চিত্ত তাদের করতেই হবে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ কি আতঙ্কে? পুলিশ আতঙ্কে। কোন পুলিশ? জাতীয়তাবাদী পুলিশ, যারা দীর্ঘদিন চাকুরি থেকে দূরে ছিলেন কিংবা চাকুরিতে ওএসডি টাইপের হয়েছিলেন, তারা এই গত 2 বছরে প্রমোশন পেয়ে তর বেগে এসপি থেকে ডিআইজি, এডিশনাল আইজিপি পর্যন্ত হয়ে গেছেন। এবং জাতীয়তাবাদী পুলিশ কারা, তাদেরকেও আপনি চেনেন। এই যে যেমন কয়েকদিন আগে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কেমন জাতীয়তাবাদী বক্তব্য দিয়েছিলেন, আপনারা সেই বক্তব্য শুনেছেন। এই পুলিশগুলো আসলে আতঙ্কে। কিন্তু ওভারঅল সার্বিক পুলিশের কথা যদি বলি, পুলিশের মধ্যে আছে চাপা ক্ষোভ, পুলিশের মধ্যে আছে চাপা হতাশা, এবং পুলিশ আসলে সত্যিকার অর্থে আজকে প্রায় 2 বছর হতে চলল, পুলিশ ওভারঅল সার্বিক পুলিশ এখনো পর্যন্ত কাজে ফিরতে পারেনি হতাশা এবং ক্ষোভের জায়গা থেকে। কেন হতাশা, কেন ক্ষোভ আপনারা জানেন, আমরাও এটি বারবার বলেছি, আবার নতুন করে না বলি। এই ক্ষোভ হতাশার কারণে বর্তমান সরকার শুধুমাত্র ওই কয়েকজন জাতীয়তাবাদী পুলিশ অফিসার দিয়ে পুরো কনস্টেবল থেকে শুরু করে পুলিশের নন ক্যাডার অফিসার থেকে শুরু করে তাদের উপর শুধু নির্ভর করতে পারছে না, যার কারণে ইতিমধ্যে 4র্থ মাস পেরিয়ে 5ম মাস পড়ে গেছে, তবুও মাঠে সেনাবাহিনী আছে, এবং সেনাবাহিনী কবে উঠবে কেউ বলতে পারে না। 23শে জুন ঘিরে আওয়ামী লীগের কি হচ্ছে? আওয়ামী লীগের ইতিমধ্যে 23শে জুন না, আগে থেকেই শুরু হয়ে গেছে। যে মুহূর্ত থেকে শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় বার্তা ব্যক্ত করছেন, আশাবাদ ব্যক্ত করছেন, সেই মুহূর্ত থেকেই আওয়ামী লীগের কিন্তু বেশ চারিদিকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সরগরম অবস্থা। আর এরই মধ্যে আসছে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী মঙ্গলবার 23শে জুন। বাংলাদেশের রাজনীতিতে কি এক মহা টানটান উত্তেজনা দিন আসতে চলেছে? নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথম নিজেদের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মরণ কামড় দিতে চাইছে আওয়ামী লীগ। গোয়েন্দা রিপোর্টে কেন বলা হচ্ছে শেখ হাসিনার দল এবার বড় ধরনের প্রত্যাঘাত করতে পারে, আর এই ভয়ে কেন তটস্থ পুরো বাংলাদেশ পুলিশ? ঢাকা থেকে দিল্লি সব মহলের নজর এখন আওয়ামী লীগের মঙ্গলবারের দিকে। কি ঘটতে চলেছে সেদিন, আর এই কি ঘটতে চলেছে সেদিন, এই প্রশ্নের জায়গা থেকে পুলিশ গতকালকে পুলিশ সদর দপ্তর একটি অ্যালার্ট জারি করেছে, বলতে পারেন রেড অ্যালার্ট জারি করেছে, সতর্কতা জারি করেছে। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ প্রতিদিন বদলাচ্ছে, আর এবারের প্রেক্ষাপট 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে ইতিমধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল হাসান খোদ এই নির্দেশিকা জারি করেছেন। আর এর ভিত্তি কি জানেন? জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট ইনপুট বা তথ্য। গোয়েন্দারা পরিষ্কার জানতে পেরেছেন 23শে জুন মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। তারা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করবে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার জন্য কোমর বেঁধে নামছে। এই নির্দেশিকায় সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ বিষয় কি জানেন? পুলিশ কিন্তু এখানে বিএনপি বা জামাতের নাম নেয়নি। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিলের জেরে সংঘর্ষ বাঁধতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আওয়ামী লীগের কার্যকলাপে বাধা দিতে যায়, তবে ক্ষুব্ধ আওয়ামী লীগ সরাসরি পুলিশের উপর চড়াও হতে পারে। আর এই কারণেই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। কিন্তু দর্শক, একটা বড় প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের তো এখন কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তারা মিছিল করছে কিভাবে?
পুলিশ সূত্রের খবর, সাম্প্রতিক অতীতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও যশোরের মতো বড় বড় জেলাগুলোতে লাগাতার প্রকাশ্যে মিটিং মিছিলে নামছে আওয়ামী লীগ। আর নিষিদ্ধ দল এভাবে বুক ফুলিয়ে রাজপথে নামায় খোদ পুলিশের মুখ পুড়ছে। আওয়ামী লীগের এই হঠাৎ সক্রিয়তায় বর্তমান সরকার এবং সরকারি দল বিএনপি নেতৃত্ব পুলিশের ওপর তীব্র বিরক্ত। আমি শুরুতেই বলেছি, আপনাদের জাতীয়তাবাদী অফিসাররা কিন্তু থামাতে পারবে না, তাদের হাত সীমিত। থামাবে নন ক্যাডার অফিসার এবং কনস্টেবলরা। সেই কনস্টেবল নন ক্যাডার অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করে, পুলিশ কিন্তু সহযোগিতা করবে। এবার আসা যাক ভেতরের আসল খেলায়। আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে পুলিশি নির্দেশিকায় বিএনপি জামাতের নাম না থাকাটা আসলে সরকার ও বিএনপির একটি গভীর রাজনৈতিক কৌশল। তারা আন্তর্জাতিক মহলকে দেখাতে চাইছে যে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য বিএনপি জামাতের মতো বড় দলের প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো ছোট দলই যথেষ্ট। শাসক দল বিএনপি নিজেদের একটা অহিংস এবং গণতান্ত্রিক প্রতিচ্ছবি ধরে রাখতে চাইছে, যেন দুনিয়া ভাবে তারা কোনো অগণতান্ত্রিক বা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত নয়। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। মাঠ পর্যায় থেকে পাওয়া খবর বলছে, প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর বিএনপি ও জামাতে ইসলামী নানাভাবে হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ যেভাবে আবার রাজনীতির ময়দানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তা নিয়ে এই দুই দলের শীর্ষ নেতৃত্ব গভীর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনীতির পারদ আরও চড়েছে একটা বিশেষ কারণে। শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর থেকেই পুরো বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, মিটিং ও মিছিলের গতি যেন শতগুণ বেড়ে গেছে। পাল্লা দিয়ে দেশের সংসদে এবং সংসদের বাইরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি ও জামাত নেতারা এক সুর মিলিয়ে তীব্র বয়ানবাজি শুরু করেছেন। সেই সঙ্গে দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়। তবে এর মধ্যেই আওয়ামী লীগের জন্য একটা বড় স্বস্তির খবর এসছে আন্তর্জাতিক মহল থেকে। অতীতের তুলনায় এখন বিশ্বের অনেক বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুর চড়াতে শুরু করেছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইতিমধ্যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। আগামী 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে ঘিরে দলটির নেতাকর্মীরা বাংলাদেশ জুড়ে একগুচ্ছ বড় কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের প্রধান দাবি কিন্তু এখন দুটি। প্রথমত, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সমস্ত রাজবন্দী নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হওয়া সমস্ত মিথ্যা মামলা এবং আদালতের রায় প্রত্যাহার করতে হবে। দর্শক, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ডাক এবং 23শে জুনের এই মহা কর্মসূচি কি বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের কাঠামোকে কাঁপিয়ে দেবে? আওয়ামী লীগ কি পারবে আবার রাজপথে নিজেদের আধিপত্য প্রমাণ করতে, নাকি পুলিশ ও মব বাহিনীর প্রতিরোধে পরিস্থিতি আরো রক্তক্ষয়ী রূপ নেবে? কি চমৎকার! দেখুন, এই যে সতর্কতা জারি করা হয়েছে, সেখানে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হয়েছে। এই এনসিপি কতজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কতজন? 24 জুলাই আগস্টে আবেগে ইমোশনে পড়ে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা হয়তো নেমেছিল, কিন্তু এখন ডাকলে পাওয়া যায় না। এবং সর্বশেষ একটা ভোট হয়েছে, সেই ভোটও প্রমাণিত হয়েছে যে এনসিপি বলুন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, এদের পরিণতি ফ্রিডম পার্টির পরিণতি হচ্ছে। এবং এনসিপি তো আসলে গত সংসদে একটি আসনেও বিজয়ী হয়নি, তাদের বিজয়ী করা হয়েছে। তাদের প্রধান যে নাহিদ ইসলাম, তাকে বিজয়ী করা হয়েছে। এমনকি শুধু নাহিদ ইসলাম না, আমি বারবার একটা কথা বলি, আপনাদের মনে থাকবার কথা, জামাতের বাংলাদেশ ব্যাপী সংসদে আসন পেতে পারে একটি বা ম্যাক্সিমাম 3টি। দিনাজপুর, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ আর টেনেটুনে চট্টগ্রামে একটি পেতে পারে। সেই
জামাতের আমির শফিকুর রহমানকেও কিন্তু আর্টিফিশিয়ালি টেম্পার করে ভোটে জেতানো হয়েছে, এবং শফিকুর রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাকে সান্ত্বনার দেওয়ার জন্য তাকে একটা পদও দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। অর্থাৎ এনসিপি নাই, জামাত ও সীমিত শক্তি, এই যে আওয়ামী লীগের উপর যে অত্যাচার নির্যাতনগুলো হচ্ছে, এর মূল অত্যাচারকারী নির্যাতনকারী বিএনপি, সঙ্গে আছে জামাত। এনসিপি সংখ্যালঘুতার কারণে সেই অত্যাচার নির্যাতন করবার মতো সক্ষমতা তাদের নেই। যদি থাকতো তাহলে তারাও মাঠে নামতো। যাই হোক, পুলিশ আসলে তটস্থ, যার কারণে সতর্কতা জারি করা হয়েছে।